আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই এখনো জয়েন করে পারেন, একটু জয়েন করুক। আচ্ছা, অনলাইনে ক্লাস হওয়াতে তো আপনাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আপনারা অনেকে তো মনে হয় এসে মানে জয়েন করে বসে থাকেন বা গান শোনেন বা অন্য কোনো কাজ করেন, সে কথা কি সত্য? জানি না স্যার। আচ্ছা, তার মানে আপনি আপনি এগুলো করেন না, তাই তো? আমি কখনো এগুলো করিনি স্যার। আমি কে কি করে তা একসাথে তো ক্লাস করি না, এই বিষয়ে জানি না। আচ্ছা ঠিক আছে, আপনাদের ভিতরে কেউ কি এরকম করেন যে সাদা মনের লোক কেউ থাকলে স্বীকার করেন যে হ্যাঁ স্যার আমি মাঝে মাঝে এরকম করি, যখন বোরিং হয়ে যাই, বোর হয়ে যাই। ঠিক আছে, ধরলাম আপনারা সবাই অতীব ভালো লোক, আপনারা ফাঁকি দেন না ক্লাসে। আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করছে। আমরা হচ্ছে সিকিউরিটি নিয়ে কথা বলতেছিলাম। সিকিউরিটি বলতে বলতে বিভিন্ন টাইপের অ্যাটাকের কথা আমরা বললাম। যে আপনারা যারা অনলাইন ব্যাংকিং অ্যাপস ইউজ করেন, সেও যে কোনো ব্যাংকের অ্যাপস হতে পারে বা বিকাশ, রকেট, এইগুলাতে কিন্তু খুব সচেতন থাকবেন। বিকাশের ফ্রডনেসটা কিন্তু খুব বেশি, খুবই ফোন দেয়, মাঝে মাঝে সবাই ফোন দেয়। আপনার আপনারা অনেকে হয়তো এটা ফেসও করে থাকবেন, এই বিষয়টি সচেতন থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। এখন মোবাইল কম্পিউটিং এর ফিউচার কি কি আছে? আমরা তো বিভিন্ন চ্যালেঞ্জ দেখলাম, ফাংশন দেখলাম, কোথায় কি ইউজ হয় এগুলো সবই দেখলাম আমরা। ফিউচার, আচ্ছা তাহলে দেখেন, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নামটা শুনছি। আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? জি স্যার। তাহলে একটু বলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার কি আইডিয়া আছে? স্যার আপনি কয়েকটা কোশ্চেন করেন, আমি জাস্ট মানে আমি আপনার ওইভাবে এক্সপ্লেন করতে পারতেছি না আচ্ছা স্যার আচ্ছা যে ঠিক আছে, এটা একটু actually- এক্সাম্পল দেন একটা, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এক্সাম্পল দেন। স্যার সাপোজ নিউরো নেটওয়ার্ক এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বেসিক্যালি মানুষের মতো বিহেভ করতেছে বাট কম্পিউটারিং আর কি। আপনি কিসের কথা বললেন? নিউরাল নেটওয়ার্ক? জি স্যার এটা তো না, আপনি জি স্যার। অ্যাপ্লিকেশন বলেন, এটা তো একটা মেথড বা একটা অ্যালগরিদম অথবা একটা আপনার রিসের মতো, ফ্রেমওয়ার্কের মতো নিউরাল নেটওয়ার্ক। আপনি একটা এক্সাম্পল অ্যাপ্লিকেশন বলেন, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতেছেন, এখানে আর্টিফিশিয়াল স্যার ইন্টেলিজেন্স একটা ইউজ রোবট করতেছেন। এটা তো বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইভেন আমরা জুমের কথা বলতেছি এটার পিছনে অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করতেছে, আমাদের ডাটা প্রসেস বা অনেক কিছু চেক করতেছে আমরা কি করতেছি না করতেছি। সো এরকম হুম। সব অ্যাপ্লিকেশন। হ্যাঁ অবশ্যই আছে, আপনি একদম সহজ এক্সাম্পল হিসেবে আপনার ফোনের ফেস আনলকের কথাই বলতে পারেন। সবসময় ইউজ করেন যাদের, এখন তো সব ফোনে মোটামুটি আছে ফেস আনলক, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ আছে। এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে জিনিসটা মানুষের যেমন বুদ্ধিমত্তা আছে, সে একটা কিছু দেখে চিন্তা ভাবনা করতে পারে, এরকম ক্যাপাবিলিটি দেওয়া হবে। যেমন দেখবেন ইউটিউবের অ্যালগোরিদম বা গুগলের অ্যালগোরিদমে প্রচুর পরিমাণে এইগুলো থাকে। আপনি যে জিনিসটা দেখলেন ওই রিলেটেড জিনিস কিন্তু আপনার সামনে আসবে। বা আপনি অনেক সময় মেসেঞ্জারে যদি কোনো প্রোডাক্টের কথা বলেন, কোনো কেনার কথা বলেন, তাহলে ওই রিলেটেড অ্যাড গুলো আপনার সামনে চলে আসে। এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদাহরণ হিসেবে বলা যায়। অবজেক্ট ডিটেকশন, ফেস রেকগনাইজেশন, আরো বহুত ইউজ হচ্ছে দিন দিন। আপনি গুগল বা একটু এদিক সেদিক চোখ রাখলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে মোবাইল কম্পিউটিংটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ফিউচার ইউজ করা যাবে। আচ্ছা, মানে ফিউচারে মোবাইল কম্পিউটিং এর কি কি আরো সম্ভাবনা আছে সেগুলো বলতেছি, যে মোবাইল কম্পিউটিং এর ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইন্টিগ্রেট করা যাবে। দেন ইন্টিগ্রেটেড সার্কিট, মানে এটা বোঝাচ্ছে আমাদের এই সার্কিট সাইজটা আইসি গুলো দিন দিন আরো ছোট হবে।
যে ফোনের সাইজ ছোট হলো বা ল্যাপটপের সাইজ আরো ছোট হয়ে গেল, এই রকম বিষয়গুলো বোঝাচ্ছে। ইনক্রিজ ইন কম্পিউটার প্রসেসর স্পিডস, আমাদের প্রসেসিং স্পিডটা আরো বাড়বে, এরকম আরো অনেক সম্ভাবনা আছে, সেগুলো আর আমরা না যাই। আচ্ছা, এখানে আমাদের স্টিল ওপেন এরিয়া আছে, এগুলো তো ফিউচারে, আর বর্তমানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের ইমপ্রুভমেন্ট ঘটানো সম্ভব। ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স মানে ধরেন ইন্টারফেয়ার করার মতো বিষয়টা, কমিউনিকেশনের মাঝে 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 দেখবেন নয়েজ চলে আসে, রিপিট হয়, এই সকল যে ইন্টারফারেন্স গুলো হয় এগুলোকে সলভ করা যাচ্ছে। রেগুলেশনস এন্ড স্পেকট্রাম, আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে রেগুলেশন এন্ড স্পেকট্রাম বলতে একটা ফিচারকে বোঝাচ্ছে, যে ফিল্ডটাতে আমাদের ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। আমাদের ডিটেইলস আমরা না যাই, ডিটেইলস অনলাইনে গেলে জানা যাবে ডিটেইলস। লো ব্যান্ডউইথের কথা তো আমরা আগেই বললাম, যে আমাদের স্পিড রেটটা মোবাইল কম্পিউটিং এর ক্ষেত্রে কম পাই, সো এটাকে আমাদের হায়ার করার সুযোগ আছে। হাই ডিলেস, লার্জ ডিলেস ভেরিয়েশন, অনেক সময় একটা একজন সেন্ডার একটা মানে আপনারা কথা বললেন আসতে লং টাইম লাগে, এই সকল ক্ষেত্রে ভ্যারিয়েশন দেখা যায়, এগুলো সলভ করা যাচ্ছে। লোয়ার সিকিউরিটি, সিম্পলার টু অ্যাটাক, এখনো সিকিউরিটিটা তো স্ট্রং না সেটা বোঝাচ্ছে, এখানে আমাদের ইমপ্রুভ করার সুযোগ আছে। শেয়ার্ড মিডিয়াম, এখনো অনেক রিসোর্স আমরা শেয়ার ভাবে ইউজ করি, এই সকল শেয়ার মিডিয়াম গুলোকে সলভ করে আমাদের শেয়ার মিডিয়াম গুলোকে সলভ করে ইন্ডিভিজুয়াল মিডিয়াম দিয়ে কিভাবে ভালো যোগাযোগ করা যায়, এই সকল বিষয়ে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। আর একটা হচ্ছে অ্যাডহক নেটওয়ার্কিং। অ্যাডহক নেটওয়ার্কিং মানে বলতে বোঝায় মানে সেন্ট্রালাইজড কোনো কিছু না, সবকিছু ডিসেন্ট্রালাইজড অবস্থায় আছে, আমরা চাইলেই কোনো কিছু সহজে নিয়ন্ত্রণ করতে পারবো না মোবাইল কম্পিউটিং এর। এটাকে যদি আমরা অ্যাডহক থেকে উঠাই আমরা যদি সেন্ট্রালাইজড করতে পারি, যে সাপোজ তাহলে গভর্নমেন্ট বা অথরিটির এগুলো কন্ট্রোলিং এ সুবিধা হবে। যে এখন যেরকম মাঝে মাঝে দেখা যায় যে ফেসবুক বা ইউটিউবে এগুলোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অস্থিরতা তৈরি হয়, এগুলোকে যদি কন্ট্রোলিং এর স্পেসিফিক ওয়ে থাকতো, আমি এই রিজিয়নটাতে এই জিনিসটা একদম অফ থাকবে বা কোনো এই সার্ভিসটা ওখানে যাবে না, এরকম এখনো ফুল কন্ট্রোল নাই, সেন্ট্রালাইজড কন্ট্রোল নাই এখনো নেটওয়ার্কিং এর উপরে। আচ্ছা, এখন আমরা দেখব মোবাইল নেটওয়ার্কের বিভিন্ন জেনারেশন সম্পর্কে। আপনাদের কারো কি জেনারেশন সম্পর্কে কোনো আইডিয়া আছে? থাকলে একটু বলেন। হ্যাঁ বা না কোনো একটা কিছু বলেন যে নাই। স্যার কিছু কিছু আছে স্যার। স্যার আচ্ছা টু ঠিক আছে, জি সাধারণত যতটুকু আছে বলেন। বাটন বাটন হুম স্যার টু জি শুধু কথা বলার জন্য যেটা ব্যবহার করা হয়। হুম না, ওয়ান জি সাধারণত ফার্স্ট জেনারেশন, হুম আর টু জি হলো যে সেকেন্ড জেনারেশন, আর থ্রি জি হলো যে থার্ড জেনারেশন, আর ফোর্থ জেনারেশন হলো যে 4G যেটা 4G। বলে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটারই ফিচার আছে বুঝছেন, এখানে আমরা ডিটেইলসে 1G কিভাবে কাজ করে এত ডিটেইলসে আমরা যাব না, আমরা হচ্ছে 1G এর ফিচার গুলো কি কি আছে কিভাবে কাজ করে হালকা জানবো আমরা। এর এক একটা আসলে আসলে এইগুলো তো সিএসসি এর বিষয় না, এগুলো হচ্ছে কমিউনিকেশনের বিষয়, ডিটেইলস কমিউনিকেশনের বিষয়, জন্য আমরা কিছুটা নলেজ রাখবো। যারা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে ওদের জন্য ডিটেইল জানবে তারা। দেখেন আমরা কিছু হিস্ট্রি এখান থেকে দেখি যে নিউ জেনারেশন অফ সেলুলার স্ট্যান্ডার্ডস হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাপ্রক্সিমেটলি এভরি 10th ইয়ার। 10 বছর পর পর একটা নতুন জেনারেশন আসে নরমালি। ওই সে 5G সিস্টেম 1G সিস্টেম চালু হয়েছিল কত সালে? 1981 সালে। পর থেকে এখন হচ্ছে 2020 সাল, আমরা এখন 4G অ্যাভেলেবল ইউজ করতেছি। তাহলে কত বছর হয়ে গেছে? 90, 100, 4টা মানে 40 বছর হয়ে গেছে। তাহলে 4টা জেনারেশন চলে আসছে। নর্মাল ধরা হয় 10 বছর পর পর একটা জেনারেশন চেঞ্জ হয়। প্রত্যেক জেনারেশনটাকে ক্যারেক্টারাইজ করা যায় কিছু বৈশিষ্ট্যের দ্বারা। এগুলো কিরকম? নিউ ফ্রিকোয়েন্সি ব্যান্ড, যত আমাদের জেনারেশন আসে আমাদের ফ্রিকোয়েন্সি ব্যান্ডে তত বেশি ডেভেলপড ঘটে। হায়ার ডাটা রেটটাও বেশি হয়। নন ব্যাকওয়ার্ডস কম্প্যাটিবিলিটি ট্রান্সমিশন টেকনোলজি, মানে
ট্রান্সমিশন টেকনোলজিতে যে ত্রুটিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। 3G is considered successor to 1G and 2G, মানে 1G আর 2G এর পরে আসছে 3G, এরকম ধরা হয়। আচ্ছা, আমাদের প্রথম যখন এই ওয়্যারলেস কমিউনিকেশনটা শুরু হয় তখন এটা ছিল 1G, এটা ছিল অ্যানালগ সেলুলার সিস্টেম। The original analog cellular system are considered the first generation of mobile telephony. মোবাইল টেলিফোনের জন্য অ্যানালগ সেলুলার সিস্টেমটা ছিল 1G। এটা কত সালে হয়? এটা হচ্ছে 1980 সালে হয়। এখানে আপনাদের কোশ্চেন কেমন আসতে পারে যে ফিচার বা ডেসক্রাইব 1G 2G 3G এর সম্পর্কে আপনাদের কিছু বিষয় বলা লাগবে। যেমন এই যে 1G কি জিনিস, এই যে এক লাইন বলা আছে, সালটা অত গুরুত্বপূর্ণ না। এরপরে চলে আসে আমার 2G আছে। আপনাদের যদি কারো এই বিষয়ে ডিটেইল জানতে ইচ্ছা হয় সেটা হচ্ছে আপনারা নিজেরা একটু পড়ে নেবেন যে 1G তে কি ছিল, কিভাবে ইমপ্লিমেন্ট হতো। এগুলো আসলে আমাদের সিএসসিজির ব্যাকগ্রাউন্ড যাদের, তাদের ওই বেসিকটা এরকম নাই এই বিষয়ে। যারা ইসি বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট গুলোতে পড়ে তাদের বেসিকটা ভালো আছে। আমাদের জন্য এর ওভারঅল একটা আইডিয়া থাকলেই হবে। আচ্ছা, এটা তো আমরা সবাই যা বুঝতে পারতেছি যে 1G এর পরে আমাদের সেকেন্ড জেনারেশন এটা আসে। এখন কোথায় কি the difference between 1G and 2G is in the signaling techniques। কোন সিগন্যালিং টেকনিক্সটা ইউজ হয় সেটাতে ডিফারেন্স ছিল। যেমন দেখেন 1G তে ইউজ হতো অ্যানালগ সিগন্যালিং, 2G তে ডিজিটাল সিগন্যালিং ইউজ হয়। আচ্ছা, ভয়েস ট্রান্সমিশন এন্ড ডাটা, একই সঙ্গে দুইটা জিনিস ট্রান্সমিশন করার জন্য 2D সিস্টেম 2G টা ইউজ হয়। ভয়েসও ট্রান্সমিশন করা যায় এবং কোনো ডাটাও ট্রান্সমিশন করা যায়। যেখানে 1G 2G তে স্পিডটা কম ছিল, 3G তে অনেক বেশি স্পিড ছিল। মাঝে একটা চলে আসলো। আচ্ছা, আপনারা কি প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং এর নাম শুনছেন? আপনারা কি প্যাকেট সুইচিং বা সার্কিট সুইচিং এর নাম শুনছেন? জি স্যার, শুনছি স্যার। আচ্ছা, এটা কি কোনো কোর্সে শুনছেন নাকি এমনি সামনে বাজছিল কোনো এক সময়? আমাদের 5C তে ছিল স্যার স্যার এটা। আচ্ছা, কোর্সটার নাম কি ছিল? কম্পিউটার নেটওয়ার্কিং। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কিং। আচ্ছা, সার্কিট সুইচিং এর নাম শুনছেন? জি স্যার, প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং ছিল স্যার ওখানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আপনারা এই টার্মটা বুঝতে পারবেন। প্যাকেট সুইচিং, ডাটা হচ্ছে একটা ইউনিট আকারে যায়, ইউনিট গুলোকে বলা হয় প্যাকেট। কারণ সবগুলো প্যাকেট পর পর না যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্যাকেট যায়, তারপরে যে এট লাস্টে এটা আবার রিঅর্গানাইজড হয়। এটা ছিল প্যাকেট সুইচিং, যে প্যাকেটটা বিভিন্ন জায়গাতে যাবে। আর সার্কিট সুইচিং ছিল হচ্ছে একটা সোর্স ডেস্টিনেশন, এর ভিতরে একটা সংযোগ আছে, কিন্তু সংযোগটা নিরবিচ্ছিন্ন না, বিভিন্ন গেটের মতো আছে। আমরা ইচ্ছা হলে কমিউনিকেশন অন্যদিকে নিয়ে যাওয়া যায়। এখন এই সার্কিট এক সার্কিট থেকে অন্য সার্কিট সুইচ করে করে চেঞ্জ করে করে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে, এটা ছিল সার্কিট সুইচিং। 2.5G মানে এখানে কি বলতেছে স্যার? জেনারেশন মানে আপনার থার্ড জেনারেশনে আসার আগের মধ্যবর্তী জেনারেশন। 2.5G তে প্যাকেট সুইচিং এর মতো অ্যাডভান্স টেকনোলজি গুলো ইউজ হতো। আপনারা কি জিপিআরএস এর নাম শুনছেন? জি স্যার। জিপিআরএস কি জিনিস বলেন? হ্যাঁ, যিনি জি স্যার বললেন উনি একটু বলেন জিপিআরএস কি জিনিস, আমরা একটু জানি। স্যার নাম শুনছি, ওইভাবে মিনিংটা স্যার। আচ্ছা আচ্ছা, এটা হয়তোবা আপনি প্রথম দিকে যখন জাভা ফোন গুলা প্রচুর প্রচলিত হয়, লোকজন নেট ইউজ করার জন্য জাভা ফোন ইউজ করতো, ওর ভিতরে সেটিংসে যে দেখে থাকবেন জিপিআরএস
একটা কথা আছে, জিপিআরএস আর জিপিএস তো আলাদা, এটা তো জানেন সবাই। দেখেন এখানে কি, this can use some of the existing 2G infrastructure in GSM and CDMA networks। আচ্ছা, এখন জিএসএম নেটওয়ার্ক আর সিডিএমএ নেটওয়ার্ক সম্পর্কে একটু জানতে হবে। তার আগে হচ্ছে 2.5G তে 2G তে হচ্ছে জিএসএম আর সিডিএমএ নেটওয়ার্কটা ইউজ করা হতো। 2.5G ও জিএসএম আর সিডিএমএ নেটওয়ার্কের কিছু জিনিস ইউজ করে। তা আমরা হচ্ছে জিএসএম আর সিডিএমএ সম্পর্কে একটু জেনে আসি। স্লাইডে নাই, আসলে প্রত্যেকটা ডিপলি আলোচনা করতে গেলে স্লাইড বিশাল বড় হয়ে যাইতো, জন্য স্লাইডে আলোচনা করা হয় নাই। স্লাইডটা আমারও একজন প্রিভিয়াস ইয়ারে যে টিচার নিছিলেন ওনার কাছ থেকে আমারও কালেক্ট করা। আচ্ছা দাঁড়ান, আপনাদের জিএসএম আর সিডিএম এটা একটু দেখে আসি অনলাইন থেকে। এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফারেন্স বিটুইন জিএসএম এন্ড সিডিএমএ। জিএসএম মানে হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর সিডিএমএ মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। দুইটাই হচ্ছে একটা নেটওয়ার্ক টাইপ। এখন আমরা যে সিস্টেমটা ইউজ করি মোবাইলে, এটা মূলত জিএসএম বেসড। জিএসএমটা হচ্ছে the customer information is put on a SIM card which can be moved to a new mobile phone। আমরা যে সিম কার্ড নরমালি ইউজ করি, যে আমার ইনফরমেশন গুলা, আমাদের সিম নেওয়া মানে কি, যেটা নাম্বার থাকে বা কিছু অন্যান্য ইনফরমেশন থাকে যা দিয়ে আমাকে আইডেন্টিফাই করা যাবে, এই সকল ইনফরমেশন গুলো সিম কার্ডে থাকে এবং যেটা এক মোবাইল থেকে অন্য মোবাইলে মুভ করানো যায়। এই যে নেটওয়ার্ক সিস্টেমটা, এটা হচ্ছে জিএসএম। আর সিডিএমএ হচ্ছে অন্যরকম, whereas only mobile phones from a set of whitelisted companies can be used with a CDMA network। এই নেটওয়ার্ক ইউজ করার জন্য আমাদের কিছু স্পেসিফিক কোম্পানির মোবাইল ফোন ইউজ করতে হবে। আচ্ছা, এরকম ছিল না একটা সময় যে কিছু মোবাইলে সিম খোলা যাইতো না? এরকম একটা মোবাইল ছিল, এটা কি ওই যে আপনার সিটি সেল স্যার সিটি সম্ভবত। সেল? হ্যাঁ, সিটি সেল। ওই যে আপনার পেয়ার মোবাইল কেনা চাইতো, যে একটা ফোনের সাথে অন্য ফোনে কথা বলতে কোনো টাকা লাগবে না, অথবা খুবই অল্প টাকায় কথা বলা যাবে, এরকম কিছু ফিচার এক সময় ছিল। সিটি সেল হইতে পারে যে এই নেটওয়ার্ক ইউজ করতে গেলে কিছু স্পেসিফিক মোবাইল ফোন লাগবে, এই ছাড়া ইউজ করা যাবে না। তাহলে এই হলো আমাদের জিএসএম আর সিডিএমএ সম্পর্কে আমরা হালকা একটু জানলাম যে এটা আসলে কি জিনিস। আচ্ছা, তাহলে 2.5G তে জিএসএম আর সিডিএম এর কিছু এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার ইউজ করা হয়। GPRS is a 2.5G technology used by GSM operator। So GSM অপারেটরের একটা আপডেট ভার্সন হচ্ছে GPRS। GPRS সম্পর্কে আপনারা আরেকটু জেনে নেবেন ডিটেইলস অনলাইনে, এগুলো হচ্ছে ফিচারের ভিতরে 2.5G। এজন্য আপনাকে বলছিলাম প্রথমে যে এখানে বেশ কিছু মুখস্থ করার জিনিস আছে, কারণ আমরা যদি প্রত্যেকটা টার্ম আবার ডিটেইল জানতে যাই তাহলে আমাদের কোর্সই শেষ করা হবে না টপিকস গুলা। আচ্ছা, আপনার কি প্রোটোকলের নাম শুনছেন? জি স্যার। নেটওয়ার্কিং এর? জি স্যার। আচ্ছা, কেউ একটু প্রোটোকল বিষয়টা বুঝিয়ে বলেন। যারা জানেন তারা তো জানেন, আর যারা ভুলে গেছেন তারও রিভাইজ হয়ে যাবে। স্যার প্রোটোকল তো স্যার একটা রুলস এন্ড রেগুলেশন, কিভাবে বিহেভ করবেন সেগুলো ডিফাইন করে, সেটা তো প্রোটোকল স্যার একটা। আচ্ছা, তা আপনি একটা প্রোটোকলের নাম বলেন তো দেখি। নেটওয়ার্কিং এ তো কিছু পড়ে আসছেন, মনে থাকলে তো পারবেন। স্যার IPv4 এটাও তো একটা প্রোটোকল স্যার। ঠিক আছে। হ্যাঁ, কমিউনিকেশন বা যে কোনো কাজ করার জন্য কিছু প্রোটোকল বা রুলস ফলো করা লাগে।
যেমন এখানে একটা সাম প্রোটোকল সাসেস, এই প্রোটোকলটার নাম হচ্ছে EDGE, Enhanced Data Refers for GSM Evolution। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনারা 2.5G এই সম্পর্কে যদি আপনার বৈশিষ্ট্য লিখতে আছে, 2-3টা লিখলে হবে, যেগুলো মুখস্থ করতে কষ্ট হয় সেগুলো পড়ার দরকার নাই। যেমন এখানে একটা ডিটেইলস আছে, আমরা এটা ডিটেইলসে যাচ্ছি না। এটা কত বড় স্লাইড স্যার? এইটাতে না না, এটাতে সবই আছে আপনাদের 1 থেকে 8 পর্যন্ত। যা যা পড়াবো এখান থেকে যতটুকু পড়ানো হবে ততটুকুর উপরে পরীক্ষা হবে, বুঝছেন? এটাতে 1 থেকে 8 লেকচার সবই আছে, এটা আপনাদের আমি আজকে দিয়ে দিব। স্যার একটু ইয়ে করে দিলে বেটার হতো, কারণ আপনি যদি কোনো একটা ইয়ে করে দিতেন। আচ্ছা, একটু বুঝাই বলেন। কেউ একজন একটু ক্লিয়ার করে বলেন। যেগুলো পড়াচ্ছেন স্যার সেগুলো একটু যদি আপনি মার্ক ইয়ে করে করে দিব, দিতেন। তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে আপনাদের আপাতত পিডিএফটা দিয়ে রাখতেছি। আর নেক্সট উইকে হচ্ছে আমি যেগুলো পড়াবো, এই উইকে তো মার্ক করা হয় নাই, পরের উইকে আমি মার্ক করাটা আপলোড দিয়ে দিবানি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আসলে এই কোর্সটা আপনাদের আমি প্রথমে বলছি যে থিওরিটিক্যাল বেশি, যেমন নেটওয়ার্কিং এ কিন্তু যথেষ্ট মজার ছিল, প্রোটোকল, তারপর হচ্ছে ওএসআই মডেল, IP4, IP6, অনেক জিনিস বোঝাচ্ছিল। এটা অনেক থিওরি বেসড। আচ্ছা, 2.5G সেল ফোন সিস্টেমটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা তো 2.5G মানে হচ্ছে এটা হচ্ছে 2G ডিজিটাল ফোন আর 3G ফোন, এটার মাঝামাঝি কোয়ালিটি সম্পন্ন। ব্রিং ডাটা ট্রান্সমিশন ক্যাপাবিলিটি টু 2G phones in addition to normal voice services। আচ্ছা, 2G ফোনের যে ফিচার গুলো ছিল সেটাও আছে, সাথে নরমাল ভয়েস সার্ভিস সেটাও ওই 2.5G তে অ্যাড হয়। পারমিট সাবস্ক্রাইবার্স টু এক্সচেঞ্জ ইমেইলস এন্ড অ্যাক্সেস দ্য ইন্টারনেট বাই সেল ফোন। 2.5G থেকে ফাস্ট হচ্ছে ইন্টারনেটের অ্যাক্সেস পাওয়া যায়। আগে কোথাও কিন্তু আমরা 2G তে ইন্টারনেট অ্যাক্সেসের কথা পাই নাই, 2.5G থেকেই ফাস্ট শুরু হয়। আচ্ছা, আজকে আপনাদের উপস্থিতি কেমন আছে? ফার্স্ট যেদিন ছিল সেদিনও কি এরকম ছিল না থেকে বেশি ছিল? স্যার এইরকমই ছিল। আচ্ছা, মানে রিশিডিউল হয়েছে তো ক্লাস, এই জন্য কি অ্যাটেন্ডেন্স কম আছে কারো? স্যার রিশিডিউলের যে তো ইয়ে দিয়ে দিছি, রুটিন দিয়ে দিছি, এখন জয়েন করছে কিনা বলতে পারবো না। আচ্ছা, না আপনাদের সঙ্গে আমার ক্লাসটা ছিল তো সামনের দিন, মানে হচ্ছে সোমবারে, না সোমবার না, রবিবারে, নতুন সিলেবাস অনুযায়ী। আচ্ছা স্যার, যে নতুন সিলেবাস আমাদের তো অধিকাংশ সবাই হলো ফলো করে হলো গুগল ক্লাসরুমে কবে আপনি ইয়ে দিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, যে তাহলে আচ্ছা time আচ্ছা, দিচ্ছেন, আপনারা একটু ওইটা লাইনে দেখে follow করে। থাকেন, আমি আপনাদের নতুন নতুন শিডিউলটা দেখাচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে। আপনারা হচ্ছেন 6C। আচ্ছা, ক্লিয়ার। আপনাদের সঙ্গে আমার ক্লাস ছিল হচ্ছে সানডে 6C CSE 4203। এটা হচ্ছে থিওরি কোর্স, আর যেহেতু ল্যাব হচ্ছে না, 7টা থেকে 9টা ক্লাসটা তো আপাতত পোস্টপন্ড আছে। তো আমি কালকে একটু বিজি থাকবো বা ক্লাস নিতে সমস্যা হবে, এই জন্য আমি আজকে আপনাদের ক্লাসটা নিলাম। আপনার আপনাদের কাছে কি আপডেট রুটিনটা আছে? এটা হচ্ছে ফর্মাল রুটিন। এখন যদি কোনো কারণে ক্লাস চেঞ্জ করা দরকার হয় তাহলে তো গুগল ক্লাসরুমে জানাই দিব, আর যদি কোনো কিছু জানানো না হয় তাহলে রেগুলার টাইমে ক্লাস হবে। আপনাদের কাছে কি এই রুটিনটা আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তো সেটাই বললাম যে যেহেতু এই যে গত সামনের দিন ক্লাস ছিল, আজকে ক্লাস নিলাম, এটা থেকে আরো সমস্যা হয় নাকি না
হয়েছে কিনা এটা জিজ্ঞেস করলাম। যদি কারো সমস্যা হয় রিশিডিউলিং এর জন্য তাহলে আমাকে জানাবেন, যেহেতু এটা রেগুলার টাইম ছিল না। আচ্ছা, তাহলে আপনারা সামনের উইকের জন্য আমরা না যাই, অনেক কিছুই পড়াই ফেলছি। এই 22 পেজ পর্যন্ত পড়বেন। আর আমি সামনের উইকে যেগুলো পড়াবো টপিকস গুলো আমি সবই হাইলাইট করে দিব। আর এই পিডিএফটা আপাতত আপনাদের আমি শেয়ার দিয়ে দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর মানে আপনার না দিলে হবে কি স্যার, আমরা আমরা করতে পারবো না স্যার, আমরা কোনটা স্যার, আমাদের কি টোটাল 172 পেজ পড়তে হবে এই না সেমিস্টারে? না না 172 পেজ পড়তে হবে না। 172, আপনাদের তো সেমিস্টার আসলে শর্ট হয়ে গেছে অনেকটা। যদি নভেম্বরের লাস্টে এক্সাম হয় তাহলে তো আমরা সেমিস্টার টাইম হাফ, মানে মিড টার্মের আগে সময় পাচ্ছি কত, মাত্র 1 মাস। তো 1 মাসে আপনাদের টোটাল সিলেবাস কিভাবে কভার করা হবে, যেগুলো মেইন ইম্পর্টেন্ট জিনিস ওইগুলো আপনাদের পড়ানো হবে। এখানে হচ্ছে হোল ডকুমেন্ট আছে, সব তো পড়ানো সম্ভব হবে না, বা পড়ালে আপনারাও পড়ে পারবেন না। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়াই দিব। মার্ক করার কনসেপ্টটা আমার মাথায় হঠাৎ করে আসে নাই, আপনারা বলে ভালো করেছেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কথা থাকে বা ক্লাসের বাইরে কোনো কথা থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, আপনি কি কিছু বলবেন? রামিজ, ইমরান, সাইজার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আপনাদের যাদের আপনাদের নামের পাশে আইডিটা লেখা নাই, আমি ক্লাসরুমে যখন আপনাদের অ্যাটেন্ডেন্সের ছবিটা দিব, কাইন্ডলি আপনাদের আইডিটা একটু বলে দিবেন, বা কেউ যদি দেখেন যে মিস আছেন ওখানে তাও একটু বলে দিবেন, কমেন্টে লিখে দিবেন যে এই আইডিটা আছে। তাহলে ওইটা আমি ওখানে আমার কাছে রেকর্ডটা থাকবে, ওটা অ্যাড করে দিব। স্যার, আমাদের ক্লাস জুমে না নিয়ে গুগল মিটে নিলে কেমন হয় স্যার? কেন, এটাতে কেন সমস্যা কি? স্যার, স্যার, গুগল জুম মিট থেকে কিন্তু অনেক ভালো স্যার। স্যার ওইটাই বেশি ভালো স্যার। তার থেকে বড় সুবিধা হলো হ্যাঁ, অনেক সময় ক্লাস কখন হচ্ছে না হচ্ছে স্যার এটা যে জুমে হলে মনে থাকে না, কিন্তু গুগল মিটে অটোমেটিক হলো এটা নোটিফিকেশন দিয়ে দেয় যে এই কয়টার সময় মিটিং আছে বা ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আপনি একটু এটা ওর খুব ফিচার গুলো একটু বলেন তো আমাকে, আমি তো এটা ইউজ করি নাই, আমাকে অফিস থেকে স্যার সেম, ক্লাস নেওয়ার স্যার জন্য। সেম জুমের মতোই স্যার। আচ্ছা, তো ওটাতে কি আপনার স্যার ইয়ে আছে? ওইটাতে 24 মিনিটে স্যার কেটে যায় না স্যার, ওইটা স্যার যত ওটা সময় আনলিমিটেড। ও আচ্ছা, মানে তাহলে ওটাতে কি রেকর্ডিং ফিচারও আছে এরকম? জি স্যার। রেকর্ডিং, জি স্যার রেকর্ডিং মনে হয় আছে স্যার, 1 মিনিট আমি চেক করতেছি। আচ্ছা ঠিক আছে, দেখে বলেন যে সুবিধা ওটাই। দেখে নিন, আপনি একবার দেখেন, দেখার পরে চেক করে দেখেন, যদি নেওয়া যায় তাহলে নেবেন। আচ্ছা, তবে আমার একটা জিনিস মনে হয় জুমে মনে হয় অনেক বেশি আপনার ইয়ে কাটে, নেট কাটে। যারা ডাটা দিয়ে use করেন তাদের জন্য মনে হয় একটু বেশি কস্টলি। গুগল মিট আমি ইউজ করি না, এই জন্য ওটা জানি না ওটাতে কেমন ডাটা কস্ট হয়। আচ্ছা, তাহলে আপনারা আজকে যে কয়জন উপস্থিত আছেন সবার সঙ্গে কি ইন্ট্রোডাকশন ক্লাসে কথা বলা হয়েছিল? আজকে কি কেউ নতুন আছেন? স্যার আমি, স্যার আমি নতুন স্যার। আচ্ছা, যে যে নতুন স্যার ওই আছেন যে একজন বলছিলাম না স্যার, একজন একজন একটু প্রোগ্রামার কথা বলেন। আছে স্যার, ভালো প্রোগ্রামার আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এই যে সিজার আজ হলো ভালো প্রোগ্রামার, আর একজন আছে সাফাত জামিল, আচ্ছা, এই দুজনের কথা বলছি। ও তাহলে একজন সামনে আসেন, আমি আপনাদের সঙ্গে একটু কথা বলি। প্রথম দিন তো সবার সঙ্গে পরিচিত হওয়া হয়েছিল, কথা টথা বলা হয়েছিল। স্যার বলেন স্যার। আচ্ছা, তাহলে আপনি একটু আপনার পরিচয়টা আমাদের একটু দেন, যে আপনার নামটা বলবেন। আপনি তো ইভিনিং ব্যাচ মানে ডিপ্লোমা শেষ করে আসছেন, কোথা থেকে ডিপ্লোমা করছেন এবং কত সালে, এই দুটো একটু বলেন, স্যার, তারপরে আমি বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবো। স্যার আমার নাম রমিজ ইমরান সিজার। স্যার আমি ডিপ্লোমা কমপ্লিট করছি স্যার যশোর বিসিএমসি কলেজ থেকে। হ্যাঁ, এটা মনে হয় 2017 সালে শেষ করছি স্যার আমি। 17 সালে শেষ করছেন। কোনো জবে ঢুকছিলেন? না স্যার।
আচ্ছা, তা আপনি তো আপনার ফ্রেন্ডরা আপনাকে আহ, ক- ভালো ফিডব্যাক দিল যে আপনি অনেক ভালো কোডিং জানেন, প্রোগ্রামিং জানেন। তো আপনি কোন ল্যাঙ্গুয়েজের উপর স্পেশালিস্ট, তো কোনটা নিয়ে কাজ স্যার করতে প্রিফার করেন? স্পেশালিস্ট না স্যার, আমি অ্যাকচুয়ালি স্যার ওয়েব ডেভ নিয়ে কাজ করতেছি স্যার, ওয়েব ডেভেলপিং রিলেটেড এগুলো আর ক্লাউডে। আপনার কোনো লাইভ ওয়েবসাইট আছে? না স্যার, আমি স্টিল বিগিনার, কিন্তু স্যার কাজ করতেছি আর কি, অনেক কিছু জানতেছি স্যার। আমার এখনো ডিরেক্টলি কোনো কিছু করার হয় নাই, বাট আচ্ছা আচ্ছা, আমি এখনো লার্নিং জোনে স্যার। লার্নিং পর্যায়ে আছেন। আচ্ছা ঠিক আছে, তা আপনি জি স্যার। কোন কোন টেকনোলজি শিখছেন একটু বলেন শুনি আমরা স্যার সবাই। আমার মেইনলি হচ্ছে স্যার জাভা স্ক্রিপ্ট আর পাইথন। তো পাইথন এখন অনেক বেশি না, জাভা স্ক্রিপ্টে এখন সবকিছু করতেছি। আর জাভা স্ক্রিপ্টে নোড জেএস, রিঅ্যাক্ট জেএস, ইলেকট্রন জেএস, মানে এগুলো নিয়ে যেগুলো আছে স্যার জাভা স্ক্রিপ্টে সব থেকে হুম ভালো বলো, এগুলো নিয়ে কাজ করতেছি। আর গুগল ফায়ারবেস আর জিসিপি অত বেশি না, তবে হুম। গুগল ফায়ারবেস নিয়ে কাজ করতেছি। আর এদিকে অ্যামাজন ক্লাউডটা শিখতেছি। আচ্ছা আচ্ছা, এই খুব কয়টাই ভালো। স্যার। আর আপনি এগুলো করতে করতে আশেপাশে। জি পাইথন কি স্যার আপনি বলেন। ওয়েব প্রোগ্রামিং এর জন্য পাইথন শিখছেন? জি স্যার, আমি জ্যাঙ্গো করছি স্যার। জ্যাঙ্গো জ্যাঙ্গো করছেন? করছি ওদের কিছু কিছু, যেরকম ওয়েবসাইট স্ক্রাপিং এর জন্য যদি কোনো কিছু লাগে ওইগুলা পারি। টুকটাক ছোট ছোট যদি আমার কোনো অ্যাপ্লিকেশন বানানো লাগে তাহলে পাইথন দিয়ে করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আসলে দেখেন এইগুলা কিন্তু আপনাকে কোনো ইউনিভার্সিটি কোনো টিচারই শিখাবে না। এটা হচ্ছে আপনি বাংলাদেশ না, পৃথিবীর কোনো জায়গায় শিখাবে না, এগুলো নিজে শিখে নিতে হবে। যার যেদিকে ঝোঁক আছে, যে টেকনোলজি ভালো লাগে, নিজে শিখে নিতে হবে। জি স্যার স্যার, আপনাদের ওইটাই। ইন্সপাইরেশন দিবে, কিন্তু হেল্প করার সুযোগ পাবে না। এত কোর্স, এত পড়ানো, যা শেখার নিজে জি শিখে স্যার। নেবেন। আপনার ফিউচারে কি করার ইচ্ছা আছে? স্যার আমার, হুম স্যার আমি স্যার এগুলো নিয়ে জানি না স্যার। ওয়েব ডেভ খুবই মজা লাগে, এটা শিখতেছি, তো এটা নিয়ে যদি কিছু হয়। আর কিসের উপরে জব পাবো স্যার আমি তো নিজেও জানি না, তো না, ডিপেন্ড এইগুলা করতেছে। তো আপনি যেটা শিখতেছেন, এই যদি আপনি এই লাইনে থাকতে চান, তাহলে তো আপনাকে স্যার আমার, সফটওয়্যার ফার্ম বা ফ্রিল্যান্সিং এই স্যার ধরনের আমার জবের মেইনলি দিকে ইচ্ছা যাইতে আছে হবে। স্যার ক্লাউডে যাওয়ার স্যার। আমার বেশি একটা কোড করতে ভালো লাগে না, বাট আচ্ছা আচ্ছা ক্লাউডে অনেক বেশি কোড নাই, তবে কোড আছে, কিন্তু ক্লাউড আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। কিন্তু এরকম বসে বসে ঘন্টা পর ঘন্টা ডেভেলপিং কোডিং এর করা। কোড করতে আমার বেশি একটা ইন্টারেস্ট নাই। আর আমি অনেক জিনিয়াস না যে প্রোগ্রামিং এর দিকে যাব। সো ক্লাউডে যাওয়ার দেখেন, একটা ভালো ইচ্ছা আছে। হ্যাঁ তাহলে দেখেন ক্লাউডে যাওয়ার জন্য কি প্রি রিকোয়ারমেন্ট লাগে, কোন ধরনের প্রোফাইল থাকলে ভালো স্যার হয়, কোনগুলো শেখা অ্যামাজনটা দরকার। শিখতে হবে। অ্যামাজন তো শেখে। শিখতে হবে, আর ওদের সার্টিফিকেট আছে, ওই হুম, সার্টিফিকেটে এক্সাম দিয়ে জাস্ট সার্টিফাইড হতে পারলেই একটা ভালো একটা পজিশনে যাওয়া যাবে, কারণ ওদের গুড। সার্টিফিকেটের অনেক ভ্যালু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার জন্য শুভকামনা। আর কোনো সুখবর হইলে আপনি আমাদের সবাইকে জানাবেন অবশ্যই। যদি আপনার আহ, পছন্দের জায়গায় আপনি জি স্যার। পৌঁছায় যান বিএসসি শেষ করে, তো আমাদের জানাবেন আপনার সুখবর। জি স্যার। ওকে, ভালো থাকবেন। নেক্সট আর একজন বললেন যে আপনি নতুন আসছেন, আপনি একটু কথা বলেন। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলেন। আপনার নাম বলেন, হ্যাঁ কোথা স্যার, থেকে? আমি চয়ন হ্যাঁ চয়ন মৈত্র। হ্যাঁ আমি 2014-তে বেরিয়েছি খুলনা সিটি পলিটেকনিক থেকে। হ্যাঁ। আপনি জব করছি 14 সালে 3 বছর। জব হ্যাঁ করেছেন? হ্যাঁ, কোথায় জব করেছেন? ঢাকাতে এফএক্স হোল্ডিংস লিমিটেড, টেক্সটাইল আচ্ছা ফ্যাক্টরি, টেক্সটাইল। আচ্ছা, আপনার ডিপ্লোমা ছিল কোন এখানে সাবজেক্টে? ল্যাবরেটরি সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, ডিপ্লোমা ছিল কোন সাবজেক্টে? সিএসসি তে ছিল। সিএসসি তে ছিল। আচ্ছা, আমি এই জন্য জিজ্ঞেস করছি স্যার, অন্য সাবজেক্ট থেকেও কিন্তু সিএসসি তে আসা যায়, এবং আপনাদের ভিতরে হয়তো অনেকে আছে অন্য সাবজেক্ট থেকে এটাতে আসছেন। এই জন্য জিজ্ঞেস করলাম কোন সাবজেক্টে। জব করছি স্যার ল্যাবরেটরিতে জব করতাম আচ্ছা। স্যার, এফএক্স হোল্ডিংস স্যার লিমিটেডে। এইরকম আরেকজন আছে স্যার, সে হলো টেক্সটাইল থেকে আসছে, সেও প্রোগ্রামিং এ বস। খুব ভালো। আসলে দেখেন এগুলোর জন্য প্যাশন থাকা লাগে, নিজের ইচ্ছা থাকা লাগে, সময় দেওয়া লাগে। আচ্ছা, এই যে আপনি তারপর হচ্ছে, হ্যাঁ, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট স্যার, মানে বাগেরহাট। বাগেরহাট আচ্ছা রামপাল বাগেরহাট। আচ্ছা, আপনি কি এখন কোনো জবের সঙ্গে অ্যাটাচড আছেন, না শুধু বিএসসি করছেন? স্যার না, এখন কোনো জব টব নাই, জব করি না। ও আচ্ছা, ঠিক আছে। তা বিএসসি তো শেষ হইতে আর খুব বেশি বাকি নাই, শেষ করেন, তারপরে
জবের দিক যান। তা আপনারও কি প্রোগ্রামিং এর প্রতি এরকম অত্যধিক প্যাশন আছে নাকি মোটামুটি ঝোঁক আছে? না স্যার, প্রোগ্রামিং আসলে ওইভাবে নাই স্যার। আচ্ছা, ফিউচারে কি করার ইচ্ছা তাহলে? ফিউচারে এই ছোটখাটো একটা জব হলেই হচ্ছে, মানে বেশি বড় কিছু ইচ্ছা নাই। আচ্ছা, তো জব তো আপনার ধরেন বিভিন্ন ধরনের আছে, আপনার সাবজেক্টের জব আছে, অন্য সাবজেক্টের জব আছে। তো আপনার তো এগুলো ফিক্সড করতে হবে। আপনি তো মনে হয় এখন থার্ড ইয়ারে না কি? থার্ড ইয়ারে না আপনারা হ্যাঁ, এখন? থার্ড ইয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এখন এগুলো ভাবার সময় এসে গেছে। তাহলে ডাটা এন্ট্রিতে খুব আমার ইচ্ছা, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি সরকারি পর্যায়ে? সরকারি পর্যায়ে বলা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এর জন্য যা করা লাগে আপনি এভাবে প্রিপারেশন নেবেন, ওই রকম যোগ্যতা অর্জন করবেন। কারণ গভ জব বলে তোর প্রিপারেশন লেভেল হবে অন্যরকম। তো আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। Thank you. আচ্ছা, আপনি আসসালামু হচ্ছে আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কে কথা স্যার বলছেন? আচ্ছা স্যার আচ্ছা, এই স্যার সাফায়েত জামিল বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার সাথে পরিচয় হয় না এখনো। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা, আপনাকে আমি একটু বলে নিই, আপনি আপনার নামটা রিনেম করে নামের সাইডে আপনার আইডি, মানে যে হ্যাঁ 3টা ডিজিট হলে আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারি, ওইটা একটু লিখে দিবেন নামটা রিনেম হ্যাঁ করে। স্যার, আচ্ছা সেটা আমি করছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি আপনি কোন পলিটেকনিক থেকে বের হইছেন এগুলো একটু বলেন আমাদের। আচ্ছা স্যার, আমি হচ্ছে গিয়ে ঢাকা নরসিংদী পলিটেকনিকে ছিলাম, নরসিংদী গভর্নমেন্ট পলিটেকনিক, এবং আমি ছিলাম হচ্ছে টেক্সটাইলে। আচ্ছা আচ্ছা টেক্সটাইলে আমি ভোকেশনাল পড়ছি, এবং টেক্সটাইলের পর হচ্ছে গিয়ে আমি পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করছি। আচ্ছা 1 বছর জব করছি, 1 বছর জবের পরে হচ্ছে বিএসসি শুরু করছি সিএসসি তে। আচ্ছা, জব আপনি কি জব করেছেন? টেক্সটাইল রিলেটেড জব? হ্যাঁ হ্যাঁ, আমি টেক্সটাইলের পরে টেক্সটাইল রিলেটেড জব করছি। আচ্ছা, এখন আপনি কোন কোন টেকনোলজি শিখতেছেন? কেউ একজন মানে আপনার ফ্রেন্ড বললো যে আপনিও হ্যাঁ আপনার ওইদিকে প্যাশন বেশি আছে। হ্যাঁ স্যার, এখন আমি হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপমেন্টটা আমি কিছুদিন জব করছি, 6 মাস। হুম। কিছুদিন আগে আর কি জব ছাড়া। হুম, তো আমি হচ্ছে কি আগের বছর ডিসেম্বরে হচ্ছে ওয়েব ডিজাইনার, মানে ওয়েবের ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসেবে ঢুকি, এন্ড মার্কেটিং এর জন্য ঢুকি একটা জবে। আচ্ছা ইন্টারনেট মার্কেটিং, ইন্টারনেট বেস মার্কেটিং, এসইও। ওনার কোম্পানিতে। রিয়াজ স্যারকে যদি চিনেন আপনি। ও আচ্ছা, রিয়াজ স্যার, হ্যাঁ চিনছি, উনি তো রিয়াজ আমার, আহমদ, হ্যাঁ। হ্যাঁ আমার ভার্সিটির সিনিয়র উনি। আচ্ছা ঠিক আছে, তো আপনার ফিউচারে কি করার ইচ্ছা? ফিউচারে স্যার যদি সফটওয়্যার রিলেটেড জব ভালো পাই, বা স্টিল প্যাশনটা যদি থাকে, তাহলে এই রিলেটেড জব করার ইচ্ছা আছে। আর না হলে এই রিলেটেড কোনো বিজনেস যদি হয় তাহলে আরো বেশি আচ্ছা, ভালো খুব হয়। ভালো, আপনার জন্য শুভকামনা। প্রথম দিন আপনাদের সবার সঙ্গে কথা বলা হয়েছিল, আপনাদের নতুন আসছেন, তাই আপনাদের সবার সঙ্গে আবার একটু আপনাদের কয়েকজনের সঙ্গে একটু পরিচিত হইলাম। তাহলে আপনারা ওকে, সবাই থ্যাংক ইউ। ভালো থাকবেন। নেক্সট উইকে যথাসময়ে ক্লাস হবে, তখন আবার আপনাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন অবশ্যই। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনাদের সবাইকে ধন্যবাদ।